নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দিয়ে শুরু করব। তো আজকের দিনেও দেখতে পাচ্ছেন এফআইআই রা ভারতীয় মার্কেটে কিনেছে, তো ডিআইআই এটা আজকে টোটাল 2485 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এটা কিনেছে 790 কোটি টাকা শেয়ার। আর এটা তো গেল ক্যাশ মার্কেটে। তো যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে দেখি, তো এখানেও দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ফিউচারে 1028 কোটি টাকা শেয়ার কিনেছে এবং যদি স্টক ফিউচারের কথা বলি, তো এই স্টক ফিউচারেও দেখতে পাচ্ছেন 787 কোটি টাকা শেয়ার কিনেছে। তো মোটামুটি এফআইআই রা এখন কিন্তু ভারতীয় বাজারে চারদিক থেকেই বাইং করছে। এরপর যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.82% উপরে রয়েছে এবং নাসডাক কম্পোজিট এটা কিরকম পারফর্ম করছে, তো নাসডাক কম্পোজিট এটা তো একদম আলাদা লেভেলেই চলছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন 1.40% বেড়েছে, মোটামুটি 23,000-এর কাছাকাছি ট্রেড করছে। এরপর যদি ইন্ডিয়ান এডিআর গুলোর ব্যাপারে কথা বলি, তো আজকে ভারতীয় মার্কেটের আইটি কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এটা 3%-এর কাছাকাছি বাড়া রয়েছে এবং আইসিআইসিআই ব্যাংক এটা তো রেজাল্টের কারণে ভারতীয় মার্কেটেও 3%-এর উপরে পড়েছিল এবং আমেরিকান মার্কেটেও দেখতে পাচ্ছেন 6%-এর উপরে পড়া রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.82% ডাউন। ডক্টর রেড্ডি ল্যাব এটা বেড়েছে 1.81%। আর যদি যাত্রা অনলাইনের কথা বলি, তো এটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। আর যদি এক্সপায়ারি ডেটের কথা বলি, তো সাধারণত নিফটির যে এক্সপায়ারি সেটা মঙ্গলবার দিন হয়। আর যেহেতু মঙ্গলবার দিন সাধারণভাবে মার্কেট বন্ধ রয়েছে, সেই কারণে কিন্তু তার একদিন আগেই এক্সপায়ারি হয়ে যায়, মানে আজকের দিনেই এই যে এক্সপায়ারি সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো আগামীকাল থেকে আবার নতুন ডেটা শুরু হবে। আর এরপর আরো একবার সবাইকে এই শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আর আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে দীপাবলি চললেও এই গ্লোবাল মার্কেট থেকে অনেক নিউজ কিন্তু আসছে এবং যেইগুলো ভারতীয় মার্কেটের সঙ্গে রিলেটেড। তো চলুন সেগুলো এক এক করে কভার করব। প্রথমত যদি দেখেন, এই বিভিন্ন দেশের সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড ডিলের ব্যাপারগুলো সেই নিয়ে অনেক খবর সামনে আসছে। তো কিছুদিন আগেই খবর এসেছিল ইন্ডিয়াই ইউএস এর থেকে আরো বেশি করে এলপিজি কিনবে এই 2026 সালে এবং তার সঙ্গে সঙ্গে মিডল ইস্ট থেকে যে ইম্পোর্ট সেটা অনেকটাই কমিয়ে দেবে। তো ডোনাল্ড ট্রাম্প ভারতকে এটাই বলছিল যাতে রাশিয়ার তরফ থেকে এই ক্রুড অয়েল সেটা কেনা কমানো হয় এবং আমেরিকার থেকে এই যে অয়েল সেটা কেনা হয়। তো সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কাছ থেকে এরকম খবর আসছে যে আমেরিকার থেকে এই এলপিজি এটা কেনা আরো বেশি করে শুরু করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কিছুদিন আগেরই খবর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ায় আমেরিকাতে এই যে পোস্টাল সার্ভিস সেটাও শুরু করে দিয়েছে। তো এই ট্রেড ডিলের ব্যাপারে অনেক পজিটিভ মোমেন্টাম কিন্তু তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ক্লেম করছেন, কি ক্লেম করছেন, যে ইন্ডিয়া উইল সুন স্টপ বাইং রাশিয়ান অয়েল। ইন্ডিয়া নাকি খুব শীঘ্রই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দেবে। তো কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, হি হ্যাজ বিন অ্যাসিওর্ড দ্যাট ইন্ডিয়া উড নট বি বাইং অয়েল ফ্রম রাশিয়া। তো ডোনাল্ড ট্রাম্প এটাই বলছে, ইন্ডিয়া এই আমেরিকাকে আশ্বস্ত করেছে যে ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে এই ক্রুড অয়েল কিনবে না। তো এটা তো ট্রাম্পের তরফ থেকে এই কথা আসছে, ভারতের তরফ থেকে এরকম কিন্তু অফিসিয়াল নিউজ এই মুহূর্তে নেই। তবে অনেক কিছু জিনিস পজিটিভ দিকেই কিন্তু এগোচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, এই ইউরোপিয়ান ইউনিয়ন তারা এটাই বলছে যে রাশিয়ার দিক থেকে এই যে গ্যাসের ইম্পোর্ট এরা প্রায় শেষ করে দেবে। তো এর জন্য সময় লাগবে, দেখতে পাচ্ছেন জানুয়ারি 1, 2028 সময় দেওয়া হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড নিয়ে কথাবার্তা চলছে সেটাও কিন্তু লং টার্ম ইনভেস্টরদের যে কনফিডেন্স সেটা কিন্তু বাড়াবে। তো এখানে দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড নিউ দিল্লি পুশ ফর ডিপার ইকোনমিক পার্টনারশিপ আর সায়েন্স অফ স্টেডি প্রোগ্রেস রিপোর্টস টাইমস অফ ইন্ডিয়া। তো এটাই বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নিউ দিল্লির মধ্যে যে ইকোনমিক পার্টনারশিপ হচ্ছে সেটা কিন্তু একটা স্টেডি প্রোগ্রেসের ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি চায়নার কথা বলি, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এই যে ডাইরেক্ট ফ্লাইট সেটাও কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে। তো এর ফলে ইন্ডিয়া চায়নার যে রিলেশন সেটা আরো ইমপ্রুভ। এবং এটাও বলা হচ্ছে দেখতে পাচ্ছেন চায়নার একজন অফিসিয়াল এটাই বলেছেন, উই ক্যান সলভ ইস্যুস দ্যাট ওয়েস্ট ক্যান নট। তো দেখতে পাচ্ছেন চায়নার এই কনসুল জেনারেল এই কুইনজি তিনি এই কথা বলেছেন। তো এটাই বলা হচ্ছে এই দুটো প্রতিবেশী দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক তৈরি করা হবে এবং যার কারণে এই বাইল্যাটারাল রিলেশন এটা আরো ইমপ্রুভ হবে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং কানাডার মধ্যে যে ট্রেড নিয়ে কথাবার্তা চলছিল এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তো এরকমটাই মনে করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে এই ডিল কমপ্লিট হয়ে গেলেই তারপর কিন্তু এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাবার্তা সেটাও শুরু হবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন চারটে দেশের সঙ্গে এই ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা চলছে। প্রথমত আমেরিকা, তারপরে যদি কথা বলি ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে চায়না রয়েছে এবং কানাডা রয়েছে। তো এই দেশগুলোর সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হয়ে গেলে তো সেটা কিন্তু ভারতীয় মার্কেটকে একটা দারুণ ভাবে সাপোর্ট করবে। আর এই ট্রেড ডিল কমপ্লিট হলে কোন সেক্টর গুলো সব থেকে বেশি সুবিধা পাবে, যে সেক্টর গুলো এই ট্যারিফ বৃদ্ধির কারণে সব থেকে বেশি পড়েছিল, যেমন এই টেক্সটাইল সেক্টর, তার সঙ্গে সঙ্গে
সি ফুড সেক্টর, এইগুলো কিন্তু সব থেকে বেশি সুবিধা পাবে, মানে যতটা পড়ে গেছিল প্রায় কিন্তু তার কাছাকাছি রিকভার করে ফেলবে। এরপরে যদি কোয়ার্টার 2 এর রেজাল্ট নিয়ে কথা বলি, তো কিছু কোম্পানি তার রেজাল্ট পেশ করেছে। তো এই কোম্পানির রেজাল্ট একটু দেখবো, এই জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, কারণ অনেক ব্রোকিং কোম্পানি তাদের রেজাল্ট পেশ করছে এবং রেজাল্ট কিন্তু খুব ভালো আসছে না, এবং এই কোম্পানিটাও এই ব্রোকিং সেগমেন্টে কাজ করে। প্রথমত যদি দেখেন 5 পয়সা, তারা তার রেজাল্ট পেশের পরে অনেকটাই পড়ে গিয়েছিল। অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট খারাপ এসেছিল, কিন্তু সেটা কিছুটা বেড়েছিল, কারণ তার কোয়ার্টার অন কোয়ার্টার যে রেজাল্ট সেটা ভালো ছিল। তো এই কোম্পানির রেজাল্ট কেমন হলো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির রেজাল্ট খুলে নিয়েছি, এবং এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সব লাখে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, 172 কোটি হয়েছে, যেটার আগের কোয়ার্টারে ছিল 153 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 218 কোটি। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার অনেকটাই ডাউন হয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য বৃদ্ধি দেখিয়েছে। তো এই ব্রোকিং ইন্ডাস্ট্রিতে ভালো কম্পিটিশন দেখা যাচ্ছে। তো অনেক ব্রোকিং কোম্পানি রয়েছে, কত এরকম ডিসকাউন্ট ব্রোকার রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুল টাইম ব্রোকার রয়েছে। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি, তো এটা দাঁড়িয়েছে 30 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 36 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 75 কোটি। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই এই যে পিবিটি, এটা কিন্তু পড়ে গিয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, সেটা দাঁড়িয়েছে এই 23 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 28 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 57 কোটি। মানে অর্ধেকেরও বেশি কিন্তু এই যে নেট প্রফিট সেটা পড়ে গিয়েছে। এর পরের কোম্পানি ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা এনএসডিএল, এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো এই কোম্পানি এই সেবির সঙ্গে একটা সেটেলমেন্টের ব্যাপারে কথা বলছিল। তো কি ব্যাপারে সেটেলমেন্ট দেখতে পাচ্ছেন, ইন্সপেকশন নন কমপ্লায়েন্সেস, মানে কিছু নিয়ম মেনে চলতে হয়। তো এনএসডিএল তাদের মধ্যে কিছু নিয়ম মেনে চলেনি, তো এই কারণে তারা সেবির সঙ্গে সেটেলমেন্টের ব্যাপারে আলোচনা করছিল। তো সেই ব্যাপারটা সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সেবি এই সেটেলমেন্টের জন্য এনএসডিএল এর থেকে 15.57 কোটি টাকা নেবে, এবং যেই ব্যাপারে এনএসডিএল এরাও কিন্তু রাজি হয়েছে। এরপরে কথা বলবো শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ লিমিটেড, এই কোম্পানির জন্য কি খবর আসছে? তো কোম্পানির সামনেই বোর্ড মিটিং করতে চলেছে, এবং যেখানে কোম্পানির কোয়ার্টার 2 এর রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড এবং সঙ্গে সঙ্গে ফান্ড রেজিং এর ব্যাপারে আলোচনা হতে পারে। এবং কোম্পানির বোর্ড মিটিং কবে হবে দেখতে পাচ্ছেন, অক্টোবর 30, 2025-এ কোম্পানি তাদের বোর্ড মিটিং এ এই কোয়ার্টার 2 এর রেজাল্ট এটা তো পেশ করবেই, এবং তার সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড এবং ফান্ড রেজিং এর ব্যাপারেও অ্যানাউন্সমেন্ট করতে পারে। এরপরে একটি কোম্পানি ইউনিমেস এরোস্পেস এন্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। তো এই কোম্পানিটা মূলত ডিফেন্স সেক্টরে, এবং তার মধ্যে প্রধানত এই এরোস্পেস সেক্টরে কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বেঙ্গালুরুতে তাদের এই যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু এক্সপ্যান্ড করেছে। তো এই বেঙ্গালুরুতে দুখানা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বসানো হয়েছে। এরপরে কথা বলবো ভারত রসায়ন লিমিটেড। তো কোম্পানিটা এই মুহূর্তে এই 10,000 টাকার উপরে উঠে গিয়েছে। এই কোম্পানির জন্য কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই স্টক স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে বোনাস একসঙ্গে ঘোষণা করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ঘোষণা হয়নি, লেখা রয়েছে কনসিডার। তো এই খবরেই আজকে 3%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানি এই অক্টোবর 24 মানে শুক্রবার দিন তার এই বোর্ড মিটিং সেটা বসাতে চলেছে। তো সেই বোর্ড মিটিং এ এই স্টক স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে বোনাস দেওয়ার ব্যাপারে বড় ঘোষণা আসতে পারে। এর পরের কোম্পানি ম্যান ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিতে একটা বড় ইনভেস্টর এই আশিস কাচলিয়া, তিনি কিন্তু তার স্টেক বাড়িয়েছেন। তো তিনি এই মুহূর্তে 1.2% স্টেক বাড়িয়েছেন। তো আগে না স্টেক ছিল 1.82%, সেখান থেকে 1.22% বাড়িয়ে করেছে 3.04%। তো এই কোম্পানির প্রতি এনার যে ইন্টারেস্ট সেটা কিন্তু আরো বেশি বাড়ছে। আর এরপরে যদি গিফট নিফটির কথা বলি, যেটা নিফটির ওপেনিং কে নির্দেশ করে, তো দেখতে পাচ্ছেন গিফট নিফটি এটা 0.91% বাড়া রয়েছে, 235 পয়েন্ট বাড়া, এবং একসময় তো এটা এই 26,000 এই লেভেলটাকেও ছাড়িয়ে গিয়েছিল। তো মোটামুটি এরকম অবস্থা যদি বজায় থাকে, তাহলে আগামীকাল এই নিফটি একটা বড় গ্যাপ আপ ওপেনিং দেখাতে পারে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। তো গোল্ডে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভালোই ক্র্যাশ আসছে। তো 1,34,000 এটাকে টপকে গিয়েছিল, তো সেখান থেকে কিন্তু কিছুটা পড়ে এই 10 গ্রাম 24 ক্যারেট 1,31,400 কাছাকাছি চলছে। তো অনেক বেড়ে গিয়েছিল, এইখান থেকে কিন্তু কিছুটা প্রফিট বুকিং আসতে পারে। তো দেখুন প্রথমে তো এমনি ফান্ডামেন্টালের কারণে বাড়ছিল, এবং তারপরে যে বেড়েছে সেটা কিন্তু কোমর কারণে বেড়েছে। তো এই সময় অনেকে এই গোল্ডের কয়েনও কিন্তু কিনে রাখছে, মানে পিওর যে গোল্ড। তো এরকম অনেক সময় দেখা গেছে যখন সময় পড়ে মানুষ কেনে, তখন কিন্তু তাতে কিছুটা পতন তৈরি হয়। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই শেয়ার মার্কেট খারাপ পারফরমেন্স করার কারণে অনেকে কিন্তু এই শেয়ার মার্কেট থেকে মুখ ফিরিয়ে রয়েছে। তো এখান থেকে এই শেয়ার মার্কেটে কিন্তু একটা বড় র্যালিও আসতে পারে। দেখতে পাচ্ছেন মোটামুটি 4খানা দেশের সঙ্গে এই ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে। তো এখান থেকে যখনই কোনো পজিটিভ সংকেত আসবে, তখনই কিন্তু মার্কেট আবার হাইয়ের দিকে এগোবে। তো বর্তমানে তো প্রায় 26,000-এর কাছাকাছি চলে গিয়েছে, এরপর কিন্তু অল টাইম হাই লাগাতেও আর বেশি দিন লাগবে না। আর ক্রুড অয়েল এটা কি বলছে? তো WTI ক্রুড এটা তো 57-এর কাছাকাছি চলে এসেছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও 60-এর কিছুটা উপরে চলছে। তো এখান থেকেও যে সমস্ত সেক্টর এই ক্রুড অয়েলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে, তারাও সাপোর্ট পাচ্ছে। আর ইন্ডিয়ান রুপি তো এটা 87.95-এর কাছে চলছে। তো 88-র উপরে উঠে গিয়েছিল, সেইখান থেকে এই 88-র নিচে চলছে, এটাও সামান্য পজিটিভ ব্যাপার। আর এরপরে যদি ভিডিও শেষে আমেরিকান মার্কেট দেখে নিই, তো ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.92% উপরে রয়েছে। আর নাসডাক কম্পোজিট এটা কি বলছে?
করছে। তো নাসডাক কম্পোজিট এটা এই মুহূর্তে 22,994 এ ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।